ওকে, বাকিরা আসুক, ততক্ষণ আমরা শুরু করি। ঠিক আছে। আচ্ছা, আমি যে বলেছিলাম এই পিডিএফটা রেফার করতে, কজনা রেফার করেছো বা দেখেছো? আমি যে ফার্স্ট ফার্স্ট 3টে চ্যাপ্টার দেখতে বলেছিলাম, দেখা হয়েছে কারো? বা কেউ কি আদৌ দেখেছো চ্যাপ্টারগুলো কি কি আছে না আছে? হ্যাঁ স্যার, ফার্স্ট চ্যাপ্টারটা দেখছিলাম। আচ্ছা, বাকি সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার গুলো কেউ দেখতে পাওনি নাকি? এগুলো দেখা হয়নি? আজকে আমি কিন্তু এই 3টে চ্যাপ্টারকে কভার করব। আর এই লেটেস্ট সি বুক বইয়ের এটা পিডিএফ। সো এখান থেকে যা যা এক্সাম্পলস পসিবল আমি এগুলো সব দেখিয়ে দেবো, যাতে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যায়। কেননা দিস ইজ নট আ সি ক্লাস, দিস ইজ আ ডেটা স্ট্রাকচার ক্লাস। আর এই ডেটা স্ট্রাকচার ক্লাসে আমাদের সি এর বেসিক কিছু দরকার আছে, সেগুলো তোমরা পারছো না বলে আমি কিন্তু এটা আলাদাভাবে করাচ্ছি। সুতরাং খুব বেশি ডিটেলসে আমি করাতে পারবো তা নয়। ঠিক আছে, তো আমি কিছু জিনিস এখানে বুঝিয়ে দেবো, তারপর আমি বলবো কয়েকটা জিনিস তোমাদের নিজেদের ট্রাই করার কথা, সেগুলো নিজেরা ট্রাই করবে। সেখানটা কোনো কনফিউশন হলে নেক্সট ক্লাসে সেটা তোমরা আমার সাথে ক্ল্যারিফাই করে দিতে পারবে। সুতরাং এই যে নেক্সট 3টে ক্লাস হবে, ঠিক আছে, আজকে হবে, নেক্সট স্যাটারডে হবে, আবার তারপরে কোনো এক সপ্তাহ হবে। তো এই 3টে ক্লাসে যা যা জিনিস আমি দেখাবো এই পিডিএফ থেকে, সেগুলো প্লাস আমি যেগুলো তোমাদেরকে এক্সট্রা টাস্ক দেবো করার জন্য, এই দুটো জিনিস মিলিয়ে আমার অনেকটাই আশা আছে যে তোমরা সি এর কনসেপ্ট, যাদের একদম কিছু নেই, যাদের মোটামুটি আছে ঠিক আছে, ওয়েল এন্ড গুড, কিন্তু যাদের কিচ্ছু আইডিয়া নেই, একদম যারা কিছু বুঝতে পারছো না, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হতে চলেছে। ইভেন শুধু তাই নয়, তাদেরকে নিজেদের করতে হবে। যে টাস্কগুলো আমি দেবো সেটা তোমাদের করতে হবে, তাহলেই এটা পজিটিভ সাইডে যাবে, আদারওয়াইজ এটা ওয়েস্টেজ হবে। ঠিক আছে, তো আমি শুরু করি। বাদ বাকি যারা এখন পর্যন্ত জয়েন করেনি তারা করুক। তাদের জয়েন করার পর আমি, যদি না করাতে পারি আমাকে জানিয়ে দেবে, আমি জয়েন করে নেবো। আচ্ছা, এবারে আমরা ফার্স্ট চ্যাপ্টারে যেটা এসেছি সেটাতে আমাদের বেসিক এখানে কিছু বেসিক, এখানে যেগুলো দেওয়া আছে, ক্যারেক্টার সেট, ঠিক আছে, অ্যালফাবেটিক্যালস, ডিজিটাল, স্পেশাল সিম্বলস, এগুলো সব দেওয়া আছে। এগুলো নিয়ে আমি কোনো ডিসকাশন করব না। হ্যাঁ, যদি কারোর কাছে বই থাকে বা পিডিএফটা আছে, তারা নিজেরা এটা পড়ে বুঝে নিতে পারবে। এখানে শুধুমাত্র কনস্ট্যান্টস, ভেরিয়েবলস, কিওয়ার্ডস, এগুলো নিয়ে ডিসকাশন করা আছে, এগুলো নিয়ে বলার বেশি কিছু নেই। ঠিক আছে। এগুলো আমি এগুলোতে বেশি কিছু বলবো না। আমি আমি যেটা আসতে চাইছি সেটা হচ্ছে স্ট্রেট হবে একটা, আমি এক্সাম্পলে জাম্প করতে চাইছি। সেটা হচ্ছে এটা, এই যে এক্সাম্পলটা রয়েছে, এই এক্সাম্পলটা রয়েছে, যেটা হচ্ছে একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য একটা সিম্পল একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য একটা প্রোগ্রাম লেখা হয়েছে। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা এখানে যেরকম লেখা হয়েছে, তো আমরা সেটা জাস্ট এমনি লিখি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু টাইম পিরিয়ড, এখানে এন লিখেছে এটাকে, টাইম পিরিয়ড ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100। তো এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। এবার সেম জিনিসটাকে এখানে কি করেছে, প্রথমে আমাদের এই 3টে জিনিসকে মাল্টিপ্লাই করে লিখেছে বাই 100 করেছে। এই যে ফর্মুলাটা এখানে লেখা হয়েছে, এটাকে এখানটা লিখতে পারাটা খুব একটা কঠিন কাজ তা নয়, এটা যে কেউ পারবে। বাট দ্য ম্যাটার ইজ, এই ফর্মুলার সাথে যেই যেই ভেরিয়েবলস গুলো ইউজ হচ্ছে, যেরকম পি, এন, আর আর এসআই, এই 4টে ভেরিয়েবল ইউজ হচ্ছে। কি কি ভেরিয়েবল ইউজ হচ্ছে? 4টে ভেরিয়েবল, এসআই, পি, এন আর আর, এই 4টে ভেরিয়েবল ইউজ হচ্ছে। না, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা মানে, এটা হচ্ছে আমাদের কি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করা ফর্মুলা। এবারে এখানটা অ্যাজ এ প্রোগ্রামার, তোমার
কাজটা কি বা তোমার রোলটা কোথায় আসছে। এখানটা অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ সি প্রোগ্রামার তোমার রোলটা এখানে এটাই আসছে যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই which variable is of which type. You have to identify the type of variables. ঠিক আছে, কেন টাইপ অফ ভেরিয়েবলস বলছি, এটা আমি তোমাদের একটা ছোট টাস্ক দেবো, সেই টাস্কের থ্রু তোমরা এটাকে বুঝবে, আর না বুঝতে পারলে তখন নেক্সট ক্লাসে সেটা আমি বুঝিয়ে দেবো। তো আই থিঙ্ক এরা এবার একটুখানি ক্লিয়ার আছে ব্যাপারটা, জিনিসগুলো। এখানটায় আমি কেন টাইপ অফ ভেরিয়েবল বলছি সেটা আমি বলবো, একটা ছোট টাস্ক দেবো। সেই টাস্কটা হচ্ছে, এখানে যেরকম আমরা প্রোগ্রামটা দেখছি যে পি আর এনটাকে ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু এখানে এস আই আর আরটাকে ফ্লোট টাইপ ডিক্লেয়ার করা হয়েছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চারটেকে ইন্টিজার টাইপ ইন্ট পি এন আর এস আই এইভাবে ডিক্লেয়ার করে এক্সিকিউট করবে, তাতে তোমাদের কি আউটপুট জেনারেট হচ্ছে এখানটায়। ঠিক আছে, এখানে তো প্রিন্ট এফ করেছে এটাকে এস আই ফ্লোট করে। তো তোমার যদি যদি এখানে যেহেতু এটা এসআইটা অ্যাজ এ ফ্লোট ইন্ট ভেরিয়েবল নেওয়া হয়েছে, সেই জন্য আমরা কি করেছি, পার্সেন্টাইল এফ বলে আমরা মেনশন করেছি। কিন্তু যদি ইন্টিজার টাইপ আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তাহলে এখানটা আমরা কি ডিক্লেয়ার করব, কি লিখবো, পার্সেন্টাইল ডি, ডি। প্রিন্ট এফ, হ্যাঁ পার্সেন্টাইল ডি উইদিন ডাবল কোটস কমা এসআই। তো এইভাবে আমাদের প্রিন্ট এফটা করবে। দুই ভাবেই করে দেখবে, ফ্লোট দিয়েও করে দেখবে, আবার ইন্টিজার দিয়েও করে দেখবে যে আউটপুট কি জেনারেট হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন আউটপুট ইন বোথ দ্য কেসেস। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার যদি রেট অফ ইন্টারেস্ট 8.5 এ হয়, তাহলে তো ইন্টিজারে যদি আমি মানে আর দিই, তাহলে তো মানে এরর হুম। আসবে তো। ঠিক আছে। তোমাদের যখন এটা ইন্টিজার টাইপ দিচ্ছে, তো কোনো কোনো হুম। কম্পাইল মানে সফটওয়্যারটা এরার নেয়, কোনো কোনো সফটওয়্যার ওটাকে ফ্লোর ভ্যালু হিসাবে নিয়ে নেয়, মানে 8.5টাকে ওটা 8.0 হিসাবে বা শুধু 8 নিয়ে নেবে। ঠিক আছে, ওটা পয়েন্ট মানে ডেসিমাল পয়েন্টারটাকে নেবে না। তাহলে সুতরাং সেখানে কি করা উচিত, তোমাদের শুধুমাত্র একটা সিম্পল ইন্টিজার ভ্যালু দেবে, যেরকম 8 9 10 এরকম দিলে, ডেসিমাল দেওয়া দরকার নেই, যেহেতু এখানটা আরটাকে আমাদের ইন্টিজার হিসেবে নেওয়া হচ্ছে। ঠিক আছে, হুম। আমি জাস্ট চাইছি যে ক্যালকুলেশন যখন কমপ্লিট হবে, তখন এসআই এর যে ভ্যালুটা প্রিন্ট হবে, সেই এসআই ভ্যালুটা ইন্ট হিসাবে কি আসবে আর ফ্লোট হিসাবে কি আসবে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কম্পারিজন করতে বলছি। এই ডিফারেন্সটা কম্পারিজন করলে কিছু জিনিস তোমরা যারা একদম জানো না তাদের জন্য বিশেষ করে বলছি, তাদের জন্য যে তোমরা এই ডিফারেন্সটা পয়েন্ট আউট করতে পারবে, সেই ডিফারেন্সটাতে কিছু বোঝার চেষ্টা করবে যে কেন এটা এরকম হলো। ঠিক আছে, সুতরাং আমি ওই জিনিসটা এক্স্যাক্টলি এখন বলবো না যে কি কেন বৃত্তান্ত, ওটা তোমরা করে দেখবে। সুতরাং আমি জাস্ট এখানে উপর উপরে দেখানোর চেষ্টা করছি, ইভেন কিছু টাস্ক দেওয়ার চেষ্টা করছি। সেই টাস্কটা যখন কমপ্লিট করবে তোমরা, তখন এই বোঝানোটা কমপ্লিট হবে। বোঝা গেছে কথাটা? ইয়েস স্যার। এবারে এখানটা আমি আর একটা এক্সাম্পল দেখতে চাইছিলাম। হ্যাঁ স্যার। হুম, এখানে যেরকম দেখো, এই যে তোমাদের এখানে বলেই দিয়েছে যে ফ্লোট ভ্যালুকে প্রিন্ট করার জন্য পার্সেন্টাইল এফ, ইন্টিজার কে প্রিন্ট করার জন্য পার্সেন্টাইল ডি, আর ক্যারেক্টার কে প্রিন্ট করার জন্য কি পার্সেন্টাইল সি। সুতরাং যদি কেউ ক্যার সি অ্যারে 10 নিয়ে নেয়, ঠিক আছে, তারপর যদি কোনো কোনো পার্টিকুলার ভ্যালু স্টোর করে অ্যাজ এ ক্যারেক্টার অ্যারে, তখন তাকে ফর লুপ লাগিয়ে সেটাকে প্রিন্ট করতে হবে। সেটা আমি পরবর্তী স্টেজে দেখাবো। ওটা ইভেন আমাদের এই ডেটা স্ট্রাকচারের জন্য অতটা ইউজফুল নয়, তাও ওটা ঠিক আছে, অসুবিধা নেই, বস ওটুকু জেনে রাখো। এখানটা ইভেন আমাদের
এই দুটোতে পার্সেন্টাইল এফ দেখিয়েছে, তারপরে সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টাইল এফ দেখিয়েছে, পার্সেন্টাইল ডি দেখিয়েছে, আর পি এর জন্য পার্সেন্টাইল এফ দেখিয়েছে আর এর জন্য। এই যে ডিফারেন্স গুলো অনেকে এই জিনিসগুলো বোঝে না, সেজন্য এই জিনিসটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল। আচ্ছা, রিসিভিং ইনপুট। এখানটায় অনেকে যারা একদম সি এর সাথে অ্যাওয়্যার না, তারা একটা জিনিস জেনে নাও যে আমি যেরকম প্রিভিয়াস এক্সাম্পলটাতে আমাদের কি দেখেছিলাম, যে এখানটা আমাদের কোথায় গেল, হ্যাঁ, এখানটা আমরা ডিক্লারেশন করলাম। এটা হলো কি আমাদের ডিক্লারেশন পার্ট ছিল, আর এটা ছিল হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, এই ইনিশিয়ালাইজেশনটাকে বলা হয় কম্পাইল টাইম, কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। তার মানে কি, যখন প্রোগ্রামটাকে লিখে সেভ করা হচ্ছে আর রান করা হচ্ছে, তখন আমাকে রান টাইম মানে যখন রান করা হচ্ছে, তো রানের সময় বা কম্পাইল করার সময় অ্যাকচুয়ালি দুটো স্টেজ হয়। তুমি একটা ডট সি ফাইল ক্রিয়েট করলে, সেটাকে আগে আমাদেরকে কি করতে হয়, কম্পাইল করতে হয়। কম্পাইল মানে ওটাকে হাই লেভেল থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে নামিয়ে আসলাম। মানে কি, আমি অ্যাসেম্বলি তে কনভার্ট করলে এই কম্পাইলেশনে দুটো জিনিস হয়, একটা হাই লেভেল থেকে অ্যাসেম্বলিতে কনভার্ট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওটা জিরো বাইট কোডেও কনভার্ট হয়। ঠিক আছে, আমি এখানে জিনিসটাকে আলাদা করে লিখছি, বোঝার চেষ্টা করবে। ডট সি ফাইল, একটা সি প্রোগ্রাম ফাইলটাকে যখন আমি কম্পাইল করছি, ঠিক আছে, তখন ওটা, এটা হচ্ছে কম্পাইলেশন স্টেজ। কম্পাইলেশন, কম্পাইলেশন স্টেজ। এই কম্পাইলেশন স্টেজে আউটপুটটা কি জেনারেট হচ্ছে, আউটপুট ইজ বাইট কোড, বাইট কোড। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা ফাইল তৈরি হয় না, দুটো ফাইল তৈরি হয়। তো কম্পাইলেশন আবার দুটো স্টেজের মধ্যে ডিভাইড করা যায়, একটা হচ্ছে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার, আর একটা হচ্ছে আমাদের কি, কম্পাইল। ঠিক আছে, আমরা কম্পাইল ডাইরেক্ট বলি, কিন্তু অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইংলিশ ফরম্যাটে লিখছি, সেটা কি চেঞ্জ হয়, যেটা দেখবে মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রোগ্রামিং যেটা, যে কোডিং গুলো ইউজ হয়, ঠিক আছে, ওটাতে চেঞ্জ হয় থ্রু অ্যাসেম্বলার। আর তারপর সেই অ্যাসেম্বলার পরে ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোডটা জেনারেট হলো, সেটাকে কম্পাইলেশনের থ্রু আমরা বাইট কোডে কনভার্ট করি। এবার যখন বাইট কোডে কনভার্ট করছি, সেই বাইট কোডে কোথায় ছিলাম আমি, compile, হ্যাঁ, তো বাইট কোডে যেটা কনভার্ট করছি, সেখানটা আমাদের অলরেডি এই পার্টিকুলার ভেরিয়েবলস গুলোতে আমাদের ভ্যালু গুলো সেট করা আছে। কিন্তু আরেকটা যেটা কম্পাইল টাইম ছাড়া, যেটা আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে একটা জিনিস কম্পাইল টাইম, আরেকটা জিনিস হয়, সেটাকে বলা হয় হচ্ছে, এখানে আমি লিখছি, সেটাকে বলা হয় রান টাইম, রান টাইম কম্পাইলেশন। ঠিক আছে, তো রান টাইমে যেটা হয় যে আমাকে প্রোগ্রামটা আমি কম্পাইল করলাম, তারপরে যখন এই বাইট কোডটাকে রান করছি, সেই রান করার সময় আমার কাছ থেকে কিবোর্ডের থ্রু একটা ইনপুট চাওয়া হবে। সেই ইনপুটে যখন আমি প্রোভাইড করবো, তখন গিয়ে ওটা ওই পার্টিকুলার ভ্যারিয়েবল গুলো আমাদের ইনিশিয়ালাইজ হবে। কেমন করে, সিমিলারলি এখানে আমরা ডিক্লেয়ার করলাম, এটা হলো কি আমাদের ডিক্লারেশন। যেরকম আগে স্টেজে প্রোগ্রামটা করেছিলাম, সেম প্রোগ্রামটাই আবার করছি। তো এখানে ডিক্লারেশন কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের এখানটায় কি বলা হলো, এন্টার ভ্যালুজ অফ পিএনআর। মানে কি, আমার স্ক্রিনের মধ্যে একটা মেসেজ পপ হবে যে এন্টার ভ্যালুজ অফ পিএনআর। তারপরে আমাকে কি করতে হবে, আমাকে এক এক করে প্রিন্সিপাল সাপোজ 1000 করলাম, এন্টার। তারপরে নেট টাইম পিরিয়ড আমি 3 ইয়ার্স করলাম, এন্টার। তারপরে রেট অফ ইন্টারেস্ট আমি 8 করলাম, এন্টার। এই যে আমি এন্টার করলাম, তাতে কি হলো, এই 1000টা গিয়ে আমার প্রিন্সিপালে বসলো, 3টা আমার এখানে এই মেমোরি লোকেশনে গিয়ে বসলো, আর 8টা আমাদের আর এর মধ্যে গিয়ে বসলো। মানে কি, অ্যাসাইন হলো, ইনিশিয়ালাইজ হলো। This scanf is an initialization stage. Initialization process at runtime. সুতরাং এটা হচ্ছে একটা রান টাইম, একটা হচ্ছে কম্পাইল টাইম। আমি রান টাইম কথাটাকে আলাদা করে একটা কালার দিয়ে আমি এটাকে মার্ক করে দিচ্ছি, যাতে বুঝতে পারো।
তো দিস ইজ দ্য সেকেন্ড থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। প্রথমটা কি ছিল আমাদের? কম্পাইল টাইম, আর এটা হচ্ছে রান টাইম। তো স্ক্যানএফ এর থ্রু আমরা কি করলাম, রান টাইমে ওটাকে স্টোর করলাম। ইভেন দেখবে প্রত্যেকটা ভেরিয়েবলের রেসপেক্টে তার করেসপন্ডিং ইনপুট টাইপ নেওয়া হয়েছে। যেরকম আমাদের পার্সেন্টাইল ডি নেওয়া হয়েছে পি এর জন্য, পার্সেন্টাইল ডি নেওয়া হয়েছে এন এর জন্য, আর পার্সেন্টাইল এফ নেওয়া হয়েছে আর এর জন্য, যেহেতু আরটাকে ফ্লোট হিসাবে আমরা ডিক্লেয়ার করেছি। ইভেন প্রত্যেকটা ভেরিয়েবলের সামনে এই শুধুমাত্র স্ক্যানএফ এর ক্ষেত্রে, প্রিন্টএফ এর ক্ষেত্রে হয়নি কিন্তু, শুধু স্ক্যানএফ এর ক্ষেত্রে আমরা অ্যাম্পারস্যান্ড ইউজ করেছি। ইভেন আমি যখন এসআই প্রিন্ট করছি তখনও কিন্তু অ্যাম্পারস্যান্ড নিচ্ছি না, শুধুমাত্র স্ক্যানএফ এর ক্ষেত্রে নিচ্ছি। এটা কেন নিচ্ছি এটা আমি বলবো কখন, যখন আমি পয়েন্টারটাকে নিয়ে একটুখানি হলেও আলোচনা করব। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো ডাউট? নো স্যার। এগুলো হলো কি আমাদের স্ক্যানএফ আর ইন্ট, ফ্লোট, মানে বিভিন্ন ধরনের ভেরিয়েবল টাইপস, আর তাদের আউটপুট জেনারেশন, ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, এই কটা জিনিস হলো। এবারে আমি এখানটায় এখন আমি ডাইরেক্ট একটা কোশ্চেন নিয়ে চলে আসি। এই কোশ্চেনটা হচ্ছে, এই বইটা তোমরা যদি সবাই রেফার করো, খুব ভালো বই, আহ, খুবই হেল্পফুল বুক, আর খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রিড। ঠিক আছে, আমি সামারিতে চলে এসেছি ডাইরেক্ট এখানটায়। এখানটায় উম, এই এই কোশ্চেন গুলো সবাই একটু সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং বিটা, সি, এগুলো নিজেদের সলভ করার চেষ্টা করবে। না বুঝতে পারলে তখন নেক্সট ক্লাস আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো। ঠিক আছে? যেরকম এখানে বলেছে যে এই করসপন্ডিং কোশ্চেন ইকুয়েশনটাকে একটা সি স্টেটমেন্ট আমি লিখতে হবে। ঠিক আছে, আমি একটা সিম্পল ইকুয়েশন নিচ্ছি, এটাকে লিখতে আর বুঝতে তোমার সুবিধা হবে। বড়গুলো তোমরা নিজের থেকে চেষ্টা করে দেখো। যেরকম এটা, যদি আমি এখানে এটাকে সি এর হিসাবে লিখি, তাহলে এক্স ইকুয়ালস টু, এখানে হবে কি হচ্ছে আমার -1 ব্র্যাকেটে দিয়ে আমার মাল্টিপ্লাই, ব্র্যাকেটের মধ্যে দিয়ে বি, তারপর হচ্ছে কি প্লাস বি ইন্টু বি প্লাস 2 × 4 × a × সি, এটা পুরোটাকে ব্র্যাকেটে দেবো। তারপরে এখানে একটা আমি ডিভাইড সিম্বল দেবো। ঠিক আছে, সেই ডিভাইড সিম্বলের পর যেটা হবে সেটা আমি এখানে লিখছি 2 × a, সেটাকেও ব্র্যাকেটেও দিলাম। এটা ব্র্যাকেটের মধ্যে না দিলেও চলে, অপশনাল, কিন্তু ব্র্যাকেটে দিলে জিনিসটা ভালো হয়। তো এইভাবে আমি একটা সি স্টেটমেন্টের মধ্যে একটা পার্টিকুলার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে আমি কনভার্ট করতে পারি। সিমিলারলি তোমরা বাদ বাকিগুলোকেও নিজেরা ট্রাই করে দেখবে। আমি কিন্তু বারবার বলছি, এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এই টাস্ক গুলো দিচ্ছি, এগুলো কিন্তু নিজের থেকে করলে পরে তোমাদেরই ডেটা স্ট্রাকচারের ভবিষ্যতে যেগুলো তোমরা করবে অ্যালগোরিদম গুলো, ওগুলোর মধ্যে কিছুটা কাজে লাগবে, কিছুটা কাজে লাগবে না, বাট দ্যাট উইল বি এ হিউজ অ্যাডভান্টেজেস পার্ট ফর ইউ অল গাইস। ঠিক আছে? আচ্ছা, এখানটা আমি ডাইরেক্ট প্রোগ্রামে যে এইসব এগুলো কি আউটপুট জেনারেট হবে তোমরা নিজেরা করে দেখবে। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি বলে দেবো। আমি ডাইরেক্ট একটা প্রোগ্রামিং কোশ্চেনে ডাইরেক্ট জাম্প করতে চাইছি। হ্যাঁ, যেরকম এখানে একটা প্রশ্ন রয়েছে, খুবই ফেমাস কোশ্চেন, এটা জেনারেলি সব সি ক্লাসেই এই কোশ্চেনটা দেওয়া হয়। তো এখানে কি দেওয়া হয়েছে যে একটা পার্সন আছে রমেশ, তার বেসিক স্যালারি ইজ ইনপুটেড থ্রু কিবোর্ড। বেসিক স্যালারি ইজ ইনপুটেড থ্রু কিবোর্ড মানে কি, উই হ্যাভ টু ইউজ scanf ফাংশন টু হ্যাভ দ্য বেসিক স্যালারি। তার মানে কি, আমি বেসিক স্যালারিটাকে রান টাইমে ইনিশিয়ালাইজ করছি। আর তার ডিয়ারেন্স অ্যালাউন্স হচ্ছে কত, 40% অফ বেসিক স্যালারি। এখানে কিন্তু একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তৈরি হচ্ছে। ইভেন হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়েছে কত, 20%, তার মানে সেটাও একটা অফ বেসিক স্যালারি। তার মানে এখানে আমি যদি যে বলি তিনটে ভেরিয়েবল কি কি হবে, একটা বেসিক স্যালারি নিয়ে হবে, আমি সব কটার জন্য শর্ট ফর্ম ইউজ করবো, যেমন বিএস হচ্ছে বেসিক স্যালারির জন্য।
তবে ডিআরএস অ্যালাউন্স, তার মানে কি ডি আন্ডারস্কোর এ। আর একটা হবে কি আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স, HRA। ঠিক আছে, তিনটা আমাদের ভেরিয়েবল হলো। এছাড়া কি আর কোনো ভেরিয়েবল হবে? হ্যাঁ স্যার, গ্রস স্যালারিটার জন্য। ভেরি গুড। আর একটা ভেরিয়েবল হবে আমাদের গ্রস স্যালারির জন্য। ভেরি গুড, গ্রস স্যালারি। এবার আমাকে বলো, এই প্রত্যেকটা ভেরিয়েবল আমাদের কি ডেটা টাইপ হওয়া উচিত? স্যার যদি পয়সায় মানে যদি রেশনাল নাম্বার দেখি তাহলে স্যার ফ্লোট, আর যদি নর্মাল নাম্বার যেগুলো ইন্টিজার টাইপ দেখি তাহলে ইন্ট। আচ্ছা, সে ঠিক আছে। তো সব কটাই কি তাহলে ফ্লোট হবে নাকি কোনোটা ইন্ট হতে পারে? সাপোজ আমি বেসিক বেসিক স্যালারিটা স্যালারি, স্যার ইন্ট হতে পারে। যদি বেসিক স্যালারি আমি 10,000 টাকা ধরি তাহলে হলো। কিন্তু কারো যদি বেসিক স্যালারি যদি 10,050 পয়সা হয় তা হবে না। কিন্তু জেনারেলি সেটা হয় না, তো সুতরাং এটা আমরা 10,000 ধরলাম, তো এটাকে আমরা একটা ইন্ট ভেরিয়েবল টাইপ ধরলাম। বাদ বাকি যেরকম ডিআরএস অ্যালাউন্স, ডিআরএস অ্যালাউন্সটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে? ইট ইজ 40% অফ, মানে 40/100 ইন্টু কত? বেসিক স্যালারি। তার মানে এটা হলো which can be written as 40 into BS হোল ব্র্যাকেটেড বাই 100। ঠিক আছে, বা অনেকে এরকম করে লেখে ডাইরেক্ট 0.4 ইন্টু বেসিক স্যালারি। যেহেতু এটা ফ্লোটিং নাম্বারের সাথে বেসিক স্যালারিটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, সুতরাং আমরা এটাকে কি ধরে নেবো? ফ্লোট। ঠিক আমরা এইচআরএ আমাদের কি হচ্ছে? 20% অফ। এখানে কি ধরবো? 0.2 ইন্টু বেসিক স্যালারি। সো আগের একটা ফ্লোটিং নাম্বারের সাথে বা রিয়েল নাম্বারের সাথে আমি মাল্টিপ্লাই করছি, সুতরাং এটা আমাদের আবার ফ্লোট হবে। সিমিলারলি গ্রস স্যালারি, যেহেতু আমি দুটো ফ্লোটিং পয়েন্টকে আমি অ্যাড করে আমার গ্রস স্যালারি পাবো উইথ বেসিক স্যালারি, সুতরাং আমাকে এটাকেও ফ্লোটে নিতে হবে। তো আমার গ্রস স্যালারি ফর্মুলা কি হবে? বেসিক স্যালারি প্লাস ডিআরএস অ্যালাউন্স প্লাস এইচআরএ। সুতরাং আমাদের একটা ইন্টিজার টাইপ হবে আর তিনটে ফ্লোটিং টাইপ হবে। ইভেন আমরা এই যে বেসিক স্যালারিটাকে কম্পাইল টাইমেও ইনিশিয়ালাইজ করতে পারি আর রান টাইম ইনিশিয়ালাইজ করতে পারি। যেহেতু কোশ্চেনে দেওয়া আছে ইনপুট থ্রু কিবোর্ড, সো উই নিড টু ইনিশিয়ালাইজ বেসিক স্যালারি অ্যাট দ্য রান টাইম অনলি। এই পর্যন্ত কারো কোনো ডাউট? আমি সবার থেকে মোটামুটি রেসপন্স চাই। নো স্যার। নো স্যার। স্যার। আচ্ছা, এরপরে আমি কিন্তু র্যান্ডামলি যাকে খুশি প্রশ্ন করব তাকে কিন্তু অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখানটা আমি একটা সিম্পল কোশ্চেন করার চেষ্টা করি যেটাতে খুব বেশি টাফনেস নেই। আই থিঙ্ক এই প্রশ্নটাও খুব কমন ইন সি প্রোগ্রামিং ক্লাসেস। ঠিক আছে, এটা তো থাকছে পর্দা দিতে পারবো না। Mm, hmm. The length and breadth of a rectangle and radius of circle are input through keyboard. Write a program to calculate the area and parameter. Exactly. এই কোশ্চেনটা, তো আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার আছে, তার লেন্থ, ব্রেডথ আর লেন্থ আমাদের কিবোর্ডে থ্রু নিতে হবে, আর সার্কুলার রেডিয়াসটা আমাদেরকে ইনপুট থ্রু স্ক্যানএফ করে নিতে হবে। এবারে আমাদের কাছে তাহলে কি কি ভেরিয়েবল তৈরি হলো? একটা লেন্থ, একটা ব্রেডথ, একটা রেডিয়াস, একটা এরিয়া ফর রেক্ট্যাঙ্গল, সার্কামফারেন্স। এরিয়া ফর সার্কেল, পেরিমিটার ফর রেক্ট্যাঙ্গল and as well as perimeter for circle। তো এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে যে কোন ভেরিয়েবলটা কোন ডেটা টাইপ নিতে হবে, আর যাকে বলবো সে একটাই, যে কোনো একটা বলবে, কি ম্যাক্স টু ম্যাক্স দুটো বলতে পারে। ঠিক আছে, তো আর্য বিশ্বাস বলো কোনটা কি হবে? আর্য বিশ্বাস?
হুম, ঠিক আছে। প্রাকৃতি মজুমদার, হিরণময়, স্যার ইয়েস স্যার যেটা বলছিল বলো। কি বললাম আমি প্রশ্নটা কি বললাম? প্রশ্ন শোনোনি? বিশাল, আমি স্যার লেফট হয়ে গেছিলাম, ওটা ফোন এসেছিল, লেফট হয়ে গেছিলাম আমি। তো বলো কোন ভেরিয়েবলটা কি ভেরিয়েবল টাইপ হবে? আমি তো বোঝালাম। আমি এতটা এফোর্ট দিচ্ছি, তোমাদের তরফ থেকে যদি এই এফোর্টটা না আসে তাহলে আমার এই এফোর্ট দেওয়াটা পুরো বৃথা। স্যার লেন্থ বেধ দুটোই তো স্যার ফ্লোট হতে পারে। দাও দাও, তোমাকে আমি যা বললাম যাকে জিজ্ঞেস করবো সে বলবে, তোমাকে পরে জিজ্ঞেস করবো আমি, দাঁড়াও। শাগনিক, সুস্মিতা, হ্যাঁ স্যার। বলো কোন ভেরিয়েবলটা কি ভেরিয়েবল টাইপ হবে, ডেটা টাইপ হবে? স্যার লেনটা কি ফ্লোট হবে? আমি উত্তর দিতে বলেছি, জিজ্ঞেস করতে বলিনি। না স্যার, মনে হয় লেনটা ফ্লোট হতে পারে। আমাকে এক্স্যাক্টলি আনসার বলতে হবে, আমাকে জিজ্ঞেস করলে চলবে না। আমি এখানে জিজ্ঞেস করতে স্যার বলিনি লেনটা ফ্লোট তোমাকে। হবে। লেন্থটা ফ্লোট হবে, আচ্ছা ঠিক আছে। আর অন্য কোনো ভেরিয়েবলের ব্যাপারে কিছু বলবে? আচ্ছা, ফ্লোট কেন হবে? উম, না স্যার, মানে আগেরটাই যে বললেন যে মানে আহ, ঠিক আছে, বুঝে গেছি। সালমা, হ্যাঁ স্যার। বলো কোনটা কি ভেরিয়েবল টাইপ হবে? স্যার আমার লেনটা মনে হচ্ছে স্যার ইন্টিজার টাইপ হবে না স্যার। আচ্ছা, লেন্থটা ইন্টিজার টাইপ, যেহেতু ও বললো সেইভাবে। তাহলে অন্যটা বলো, ব্রেডথ বা রেডিয়াসটা। ওটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, যখন বুঝতে পারছো না জিজ্ঞেস করোনি কেন? আমি তো বারবার বলছি না বুঝতে পারলে জিজ্ঞেস করতে। আমি তো বলেছি তো যে না বুঝতে পারলে জিজ্ঞেস করতে, তো জিজ্ঞেস করছো না তোমরা কেউ। হুম, আমি বলেছিলাম না আমি নেক্সট ক্লাস থেকে র্যান্ডমলি যাকে খুশি ধরে জিজ্ঞেস করবো। অরুণাভ, বলো। বুঝেছি। সায়ন্তন, ইয়েস স্যার। বলো কোনটা কি ভেরিয়েবল টাইপ হবে? স্যার সার্কেলটা ফ্লোট হবে। সার্কেলটা ফ্লোট হবে বলতে কোনটা? আপনি ফিফথ যেটা লিখেছেন স্যার, আপনি এরিয়া অফ সার্কেল। সার্কেল দুটো লিখেছি, একটা সার্কেল এরিয়া সার্কেল লিখেছি, একটা পেরিমিটার সার্কেল লিখেছি, কোনটা বলছো? এরিয়াটা স্যার। এরিয়াটা ফ্লোট হবে, আচ্ছা। আর পেরিমিটারটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি তো। এবার দেখো আমাদের এরিয়ার ফর্মুলা কি আছে সার্কেলের ক্ষেত্রে? পাই আর স্যার স্কোয়ার। পাই আর স্কোয়ার। আর পেরিমিটারের ক্ষেত্রে কি হচ্ছে তোমার? 2 পাই আর টু স্যার। পাই আর। 2 পাই আর। 2 পাই আর। আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সেটা কি হবে এখানটা আমাদের? লেন্থ ইনটু ব্রেথ। ইন্টু লেন্থ প্লাস লেন্থ ব্রেথ। ইনটু ব্রেডথ। লেন্থ ইন্টু এলবি হচ্ছে আমাদের
এরিয়া, টু আর লেন্থ। পেরিমিটার হচ্ছে 2L+B। ভেরি গুড। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার তাই যদি হয়, আমাদের এখানটায় ফ্লোটিং পয়েন্টে ভ্যালু আসার চান্স কোথায়? যেখানে পাই ইউজ করছি, পাই ঠিক আছে, রয়েছে কেননা স্যার। আমার পাই তাহলে হচ্ছে আমার 22/7। সেখানেই তো স্যার ফ্লোটিং পয়েন্টেই 22/7 হয়ে গেলে স্যার রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, যেখানে আমার রেশনাল নাম্বার আসার ব্যাপার আছে, সেটাকে আমরা আগের থেকেই আমরা কি করব, আমরা ফ্লোট ভেরিয়েবল নিয়ে রাখবো, যাতে যাতে কি না হয় সেটা ব্যাপারটা সেটা বুঝতে হবে। যদি কোনো নাম্বার, মানে সাপোজ আমি লিখলাম 45 বা সাপোজ 445 আমি লিখলাম নোট 10। না নিলে এটাই প্রবলেম হবে যে ডেসিমালের পর যেই ডিজিট গুলো আছে সেগুলো আর শো করবে না, তার আগের অবধি শো করবে। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তা আমার 45 পয়েন্ট, যদি এটা আসে তাহলে আমার কত আসবে? 45.5 আসা উচিত। হ্যাঁ, কিন্তু যদি আমি এটা ফ্লোট না নিয়ে ইন্ট নেবো, তাহলে আমার কত আসবে? এটা 45 আসবে। 45 আসবে। আর যদি আমি ফ্লোট নিই, এটা আমাদের কি আসবে? 45.5ই আসবে। 5ই আসবে স্যার। এক্স্যাক্টলি। এই জন্য একটা খুব ফেমাস স্টোরি আছে, যখন নাসার একটা স্পেস রকেট লঞ্চ হয়েছিল, তখন তারা যে ডিস্টেন্স ক্যালকুলেট হচ্ছিল, সেই ডিস্টেন্সটাকে ওরা ইন্টিজার হিসাবে ক্যালকুলেট করছিল। আর তার কারণে রকেটটা যে একটা খুব সামান্য একটা ডেভিয়েশনের দিকে সাফার করছিল, সেটা ওয়াইল ট্রাভেলিং থাউজেন্ডস অফ কিলোমিটার থ্রু দ্য অ্যাটমসফিয়ার, সেটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। মানে সাপোজ আমি যদি সিমিলারলি এটা 45.5টাকে আমি যদি 45 ধরি, আর যদি অ্যাকচুয়ালি এটা 45.5 হওয়া উচিত, যদি যখন আমি এটাকে 1000 দিয়ে বা 10,000 দিয়ে মাল্টিপ্লাই করব, যখন এটাকে সিমিলারলি 10,000 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে কত আসবে? 4,50,000 চলে আসবে। কিন্তু এখানে কত আসবে? 4,55,000 আসবে। এই যে 5,000 এর একটা এরার আসছিল, মানে এরকম, মানে এটাই আসছিল বলবো না, এরকম ধরনের একটা হিউজ এরার ডেভিয়েশন আসছিল। তার জন্য ওরা ওই ডেভিয়েশনটাকে ক্যালকুলেট করতে পারেনি। সুতরাং তারপর থেকে বলা হয়েছিল দ্য ফ্লোট ভেরিয়েবলস নিড টু বি কনসিডার্ড ভেরি কেয়ারফুলি। ঠিক আছে, তো এই জন্য বারবার বলা হয় ফ্লোট, ইন্টিজার, এই দুটো ভেরিয়েবলকে খুবই কেয়ারফুলি মাইনিউটলি আমাদের দেখা উচিত, কেননা এটাতে অনেকটা বেশি প্রবলেম আকার করতে পারে। ঠিক আছে, দেখ, এটা বুঝেছো তোমরা? এবারে এটা গেল। আচ্ছা, এখানে একটা কোশ্চেন রয়েছে, আহ, এটা তোমাদের দরকার নেই। এই প্রশ্ন যদি কেউ করতে পারো, আমি খুব খুশি হব, কিন্তু এটা খুব একটা দরকার নেই, কারণ আমাদের ডেটা স্ট্রাকচারে এটা রিলেটেড কোনো সেরকম কিছু আহ, নেই ব্যাপার। হ্যাঁ, তো এটা নিয়ে অত রকম মাথা ব্যথা নেই আমার। কোন কোশ্চেনটা স্যার? এটা আমি মার্ক করে দিয়েছি, GRH। ঠিক আছে, এখানে 5 ডিজিটের নাম্বারটাকে সাম করতে বলেছে, আর একটা 5 ডিজিট নাম্বারটাকে রিভার্স করতে বলেছে। মানে আমাদের 1 2 1 2 যদি হয়, এটাকে সাম হবে 5, আর 1 2 2 যদি হয়, সেটা আউটপুট হবে 2 2 1। ঠিক আছে, এরকম একটা, ঠিক আছে, তো এরকম একটা আউটপুট জেনারেট করতে হবে। তো যদি এটা কেউ করতে পারে, খুব ভালো কথা। কিন্তু এই কোশ্চেন গুলো করতে বেশি মজা লাগবে কখন? মানে যখন আমরা লুপটা ইউজ করবো তখন। কেননা এখানটায় কিছু জিনিস আছে যেগুলো রিপিটেডলি ইউজ হচ্ছে বারবার, আর সেগুলোর জন্যই ওইটা পার্টটাকে আমি বলতে পারবো যে ফর লুপ দিয়ে করলে পরে বেশি প্রোগ্রামিং একটা অ্যাকচুয়াল মজাটা পাওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক, ওটা আলাদা ইস্যু, ওটা নিয়ে কোনো ফ্যাক্টর না। যদি এটা কেউ করতে পারে ভালো কথা, না করতে হলে অসুবিধা নেই। ওই তো যাক, এবার মড আমি 10 দিয়ে আর আই হোয়াইল থিঙ্ক লুপ ইউজ করে স্যার। বেসিক, হ্যাঁ হ্যাঁ, মড 10 দিয়ে করতে হবে। ভেরি গুড। ইভেন তোমাদের একটা প্রোগ্রাম তোমরা যেটা প্র্যাকটিস যেটা করতে পারো, সেটা হচ্ছে প্রাইম নাম্বার আইডেন্টিফাই করা, অড নাম্বার আইডেন্টিফাই করা, আর ইভেন নাম্বার আইডেন্টিফাই করা। ঠিক হ্যাঁ আছে, স্যার, করেছি প্রাইম এগুলো। নাম্বার, অড আর ইভেনটা খুবই ইজি, মডুলাস অফ 2 করতে হবে। ঠিক আছে, আম, আচ্ছা ঠিক আছে, আমি লাস্টের দিকে যদি টাইম থাকে, মডুলাস অপারেটর এটা নিয়ে আমি একটুখানি বলে দেবো ছোট্ট করে, বেশি আহ, সাংঘাতিক কোনো কনসেপ্ট নয় যে হাতি পড়া, এটা ছোট করে লাস্টে বলে দেবো। ডিভিজিবল তো মেনলি 2 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না, যারা অনেকে একদম জানো না, তাদের জন্য কথাটা বললাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক,
এই চ্যাপ্টারে বেশি কিছু ছিল না, জাস্ট ভেরিয়েবল টাইপ কিরকম থাকে সেটা ডিক্লারেশন, আর ভেরিয়েবল টাইপ গুলোকে ডিসক্রিমিনেট করা নিয়ে একটা কনসেপ্ট ছিল, সেটা মোটামুটি আই থিঙ্ক সবাই পেয়েছো ব্যাপারটা কি বলতে চাইছি। যা স্টিল এখনো ধরতে পারছো না তাদের জন্য আমি অলওয়েজ অ্যান্সার করতে রেডি আছি, আর যারা করতে চাইছো না তাদের জন্য আমার কিছু করার উপায় নেই, ঠিক আছে? এবার আমরা আসবো এই চ্যাপ্টারটাতে। এখানে হচ্ছে আমাদের ইফ এলস অপারেট, ইফ এলস ক্লজটা ইউজ করা, আর এই স্পেশাল টাইপ অফ একটা অপারেটর ইউজ করা উইচ ইজ নট অপারেটর, ঠিক আছে? এবার আমরা মেন টপিকে জাম্প করি। হুম হুম যেমন আমি আগের দিন বলেছিলাম, এক্স ইকুয়ালস টু ওয়াই and x equals to y, both are different thing. This is an assignment statement, whereas this is a comparison statement. ঠিক আছে? আবার অনেকে এইভাবেও ধরে নেয় যে আমি যেহেতু দুটো অপারেটর ইউজ করেছি সেই জন্য আমাদের এটা কম্পারিজন স্টেটমেন্ট হচ্ছে, আর যেহেতু একটা অপারেটর ইউজ করেছি এই জন্য এটা অ্যাসাইনমেন্ট হচ্ছে। সুতরাং ওটা ভুল। যদি তাই হয় তাহলে এটা নিশ্চয়ই আমাদের তাহলে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হওয়া উচিত, কিন্তু এটাও কি কম্পারিজন স্টেটমেন্ট। কি কম্পেয়ার করছে যে ওয়াইটা কি এক্স থেকে বড় আছে কিনা, সিমিলারলি এখানে আমাদের ওয়াইটা এক্স থেকে ছোট আছে কিনা সেটা কম্পেয়ার করছে। আচ্ছা, একটা সিম্পল কনসেপ্ট ডাইলেমা থাকে অনেকের মাথায়, ওটা জাস্ট আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আমি সাপোজ একটা নাম্বার লাইন ধরলাম যেটা 0 এখান থেকে শুরু হচ্ছে, সাপোজ এখানে 6 অব্দি যাচ্ছে, এখানে -6 অব্দি যাচ্ছে, হ্যাঁ এরকম করে গেল, সাপোজ এটা 5 হলো, এটা -1 -2 -3 -4, আর এখানে আমাদের +1 +2 +3 +4 +5 এই পর্যন্ত যাচ্ছে। এবারে আমি যদি বলি এক্স less than 5 as well as y less than equals to 5, তাহলে x এর ক্ষেত্রে আমি কোন ভ্যারিয়েবল ভ্যালু থেকে এই স্টেটমেন্টটাকে ট্রু ধরতে পারি, আর y এর কোন ভ্যালুর জন্য এই স্টেটমেন্টটাকে আমি ট্রু ধরতে পারি, কোন ভ্যালু থেকে বা কোন ভ্যালু কে নিয়ে, বলতে পারবে কেউ? স্যার 0 থেকেই তো ধরবো। স্যার 5 এর নিচে যত নাম্বার আছে 5 এর নিচে, সবকটা। হ্যাঁ। x যদি এর স্যার এই ক্ষেত্রে নাম্বার লাইন, স্যার যদি বলো। x এর ক্ষেত্রে ঢুকি, এক এক করে বলো, বলো কে বলছিল বলো, যে কেউ একজন বলো। স্যার বলছি যদি x এর ক্ষেত্রেই ধরি, x লেস দেন 5 বলেছে, তো স্টেটমেন্ট ট্রু করার জন্য তো স্যার 5 এর ছোট যত নাম্বারই আছে না কেন সেগুলো সবই তো না, আমি অ্যাপ্লিকেবল। 5 এর ছোট নাম্বার ওরকম বলছি না, স্পেসিফিকলি বলো কোন নম্বর মাইনাসটা, থেকে ওটা হবে। স্যার মাইনাসটা কনসিডার করা যাবে না, 0 থেকে কনসিডার করতে হবে, 0 1 2 3 4। না, এক্স এর মাইনাস ক্ষেত্রে আমার 4 থেকে নিয়ে যে ইনফিনিটি অব্দি, -ইনফিনিটি অব্দি যত ভ্যালু আছে সব কটাকে আমি ট্রু ধরবো। এক্স লেস দেন 5, যে কোনো ভ্যালু উইচ ইজ স্টার্টিং ফ্রম 4, যে কোনো ভ্যালু লেস দেন অর ইকুয়ালস টু 4, যত ভ্যালু আছে সব কটার জন্য এই স্টেটমেন্টটা আমার ট্রু হবে। নেগেটিভ নাম্বার গুলোকেও আমি এই কন্ডিশনে ধরতে পারি, এটাতে কোনো ভুল নেই। যদি কোনো সময় তোমরা ফর লুপ চালিয়ে দেখবে এটা ইনফিনিটি অব্দি চলছে। যদি আমি 0 অব্দি কনসিডার করতাম তাহলে তো 4 বার কি 5 বার এক্সিকিউট হওয়ার কথা, তাহলে ইনফিনিটি অব্দি যাচ্ছে কেন? কেননা ওটা নেগেটিভ নাম্বার গুলোকেও ধরছে, ঠিক আছে? ওকে স্যার। ইভেন ওকে স্যার। আমি এবার সেম কথা বলবো, যদি আচ্ছা কে বলতে চাইছো, ওটা কেউ কিছু বলতে চাইছো না? হ্যাঁ, এবার ওয়াইটের জন্য, হ্যাঁ কেউ কিছু বলবে, বলো। ওয়াইতে স্যার ওই যতক্ষণ না ভ্যালুটা 5 হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত চেক করবে, মানে ওই 0-র পরে মাইনাস গুলো থেকে পুরো একদম 5 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, মানে আমার এটা শুরু হচ্ছে লিমিট এখান থেকে নিয়ে ইনফিনিটি অব্দি, আমি এটা লাইনটা ব্যাকাটাকা হয়ে যাচ্ছে, আমার এই ইনফিনিটি অব্দি হচ্ছে আমার ওয়াই এর জন্য।
তো y আমার 5 থেকে শুরু করে একদম মাইনাস ইনফিনিটি অব্দি চলতে থাকুক, আমার ওইটা ভ্যালু ট্রু হবে। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু ইকুয়ালস টু দিয়েছি তার জন্য এটা 5 থেকে নিয়েছে, যেহেতু এখানে শুধুমাত্র লেস দেন দিয়েছি এই জন্য এটা 4 হবে, কেননা দিস স্টেটমেন্ট মিনস x ইজ লেস দেন 5 নট ইকুয়ালস টু 5। আর এখানে বলছে লেস দেন ইকুয়ালস টু, মানে 5 থেকে ছোট হতে হবে, আবার 5 এর সমানও হতে পারে, যে কোনো একটা। ঠিক আছে, তো জাস্ট আমি ইকুয়ালস টু অপারেটরটা দিয়ে রেঞ্জটা একটা ভ্যালু বাড়াচ্ছি, আর ইকুয়ালস টু না দেওয়াতে একটা ভ্যালু কমিয়ে দিচ্ছি। এই অপারেটর যেটা দেওয়া হয় লেস দ্যান, ইকুয়ালস টু আর লেস দ্যান, এই দুটোর জন্য অনেকেই ট্র্যাপে পড়ে যায় যে এক্স্যাক্টলি আমার আউটপুটটা কি জেনারেট হবে। জেনারেলি যার জন্য কি হয় যে সবাই যারা ভুল করে তারা ভুল করে ওই একটা ভ্যালুর জন্য অ্যান্সারটা ভুল করে ফেলে। সুতরাং এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া দরকার, যে মাথায় রাখা দরকার কি যে কি ভ্যালু এক্স্যাক্টলি হবে। ঠিক আছে, তো যাই হোক এখানে আমাদের এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হলো। ঠিক আছে, আর এখানটা এটা বলে দিয়েছি, আর এটা হচ্ছে নট ইকুয়ালস টু, মানে আমার যদি এক্স এর ভ্যালু আমার 6 হয় আর এক্স নট ইকুয়ালস টু আমি যদি 5 লিখি, দেন অনলি ইট ইজ ট্রু। আদারওয়াইজ মানে মানে 6 এর যদি এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে এটা ফলস হবে, আদারওয়াইজ সবসময় এটা ট্রুই হবে। ঠিক আছে, এখানে আমি আসছি আস্তে আস্তে। এখানটা লিখছি যেমন একটা সিম্পল একটা সিঙ্গেল ইফ স্টেটমেন্ট নিয়েছে। ইফ নাম লেস দ্যান ইকুয়ালস টু, মানে আমি এখানে এর আগে অনেকবার বলেছি যেটা হচ্ছে কি আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, দিস ইজ কল্ড দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ এলস যখনই আমরা লিখবো তখন শুধুমাত্র ইফ কিওয়ার্ডের সাথে only with this keyword we will have the conditional statements, else will not have any, no conditional statement, no conditional statement, else will not have any conditional statement। ঠিক আছে, সেই জিনিসটা আমি দেখিয়ে দিই একবার। এখানে খুবই সিম্পল একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেখানো এই জিনিসটাকে, আমি জাস্ট আসছি এখানটায় যেরকম এটা দেখানো হয়েছে, এটা ইফ দিয়ে দেখানো হয়েছে। যাক, এটাকে আমি দেখাবো না। এখানে এরকম ইফ আর এলস দিয়েছে। আগের আমি যে এক্সাম্পল দেখেছিলাম বেসিক স্যালারি গ্রস স্যালারি যেটা ক্যালকুলেট করা হয়েছিল, তো এখানে দেখো যদি কারোর বেসিক স্যালারি 1500 থেকে কম হয়, যদি কারোর বেসিক স্যালারি 1500 থেকে কম হয় তাহলে একটা আলাদা ফর্মুলা হবে, আর যদি কারোর বেসিক স্যালারি 1500 থেকে বেশি হয় তার গ্রস স্যালারি ক্যালকুলেশন আলাদা হবে। কিভাবে আলাদা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে বেসিক হাউস রেন্ট অ্যালাউন্স তাকে দেওয়া হবে কত 10%, যাদের বেসিক স্যালারি 1500 থেকে কম তাদের হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 10%, আর ডিএ হচ্ছে কত 90%। সিমিলারলি আমার যদি বেসিক স্যালারি 1500 থেকে বেশি হয় তাহলে এইচআরএ ইজ ফিক্সড of 500 rupees and DA is 98%. সো আমার দুটো আলাদা আলাদা স্ল্যাব রয়েছে। সিমিলারলি তোমরা নিজেদের বাড়ির জন্য যে ইলেকট্রিসিটি আসে, সেই ইলেকট্রিসিটিতেও দেখবে বিলটা এখন আসে তখন বিভিন্ন স্ল্যাব থাকে। সাপোজ আমি বললাম যে 0 থেকে নিয়ে 50 অব্দি একটা স্ল্যাব হলো, 51 থেকে নিয়ে 100 অব্দি একটা স্ল্যাব হলো, 101 থেকে নিয়ে 200 অব্দি একটা স্ল্যাব হলো। মানে কি এখানে পার রিডিং আমার 1 টাকা করে ধরা হবে, এখানে পার রিডিং 2 টাকা করে ধরা হবে, এখানে পার রিডিং আমার 3 টাকা করে ধরা হবে। সো দিস ইজ আ জাম্প হুইচ ইজ অ্যাকোয়ার্ড বাই দ্য মানে ওভার দ্য পার রিডিংস। ঠিক আছে, সেখানটা একটা জিনিস যারা খেয়াল করে না তারা কি করবে, বেসিক স্যালারিটা যখন ক্যালকুলেট করতে যাচ্ছে যে 50-এর নিচে হয় তখন কি করবে, এটা করে দেবে। কিন্তু যখন আমি বেসিক রিডিং আমি যখন করে দেবো লেস দেন 50, তখন কিন্তু 50 ধরবে না, ও
ও কিন্তু 49টাকে ম্যাক্সিমাম লিমিট ধরবে। আর যখন তুমি বেসিক স্যালারি মানে বেসিক রিডিংটাকে আমি করে দেবো লেস দেন 100, আর এখানে গ্রেটার দেন আমি এটাকে 50 করে দেবো আবার, ঠিক আছে? তখন কি করবে, আবার এটা 51 থেকে ধরো। তার মানে কি, মাঝখানে 50 যে ভ্যালুটা থাকবে, 50th রিডিংটা, ওটা কনসিডারই করা হবে না। সুতরাং এই যে লেস দেন ইকুয়ালস টু আর লেস দেন সিম্বলটাকে, এটাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যে ক্লিয়ারলি ইফ কিওয়ার্ডের সাথে আমাদের একটা কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে, আর এলস এর সাথে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট নেই, ঠিক আছে? তো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ক্যালকুলেট সরি ক্যালকুলেট বলছি, উই ক্যান ইউজ দ্য ইফ এলস স্টেটমেন্ট। সিমিলারলি আমি যদি ইফ এলস আবার এলস এর মধ্যে ইফ এলস করতে পারি, দিস ইজ দ্য নেস্টেড 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 ইফ এলস, ঠিক আছে? আরেকটা হয় হচ্ছে আমাদের এলস ইফ, ওটাকে অনেক সময় এলিফ লেখা হয়। সেটাতে এখানটা এক্সাম্পলটা দেখাতে পারলে ভালো হতো। এখানে আমাদের অনেক কটা ইফ নেওয়া হয়েছে, ঠিক আছে? এই অনেক কটা ইফ যে নেওয়া হয়েছে, এটা কি করা হবে, যে ইফ আমি সাপোজ এটা কন্ডিশনাল স্টেটমেন্ট 1 করলাম, এটা কন্ডিশনাল স্টেটমেন্ট 2 করলাম, 3 করলাম, আর এটা 4 করলাম, ঠিক আছে? যদি ইফ করি, কন্ডিশনাল স্টেটমেন্ট 1 হলো এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট 2 দিলাম, এই ইফ এর সাথে আবার একটা এলস করলাম, এলস ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট 3 করলাম, এই ইফ এর সাথে আমি একটা আবার এলস করলাম, আর তার সাথে ইফ করে দিলাম 4th নম্বর কন্ডিশনাল স্টেটমেন্ট। এই ইফ এর সাথে কোনো এলস দিতেই হবে তার কোনো মানে নেই। সুতরাং ইফ তার সাথে একটা এলস, এটা দিতে হবে, এই এলসটা, দ্যাট ইজ নট আ ম্যান্ডেটরি কেস, বাট ইফটা আমাকে অবভিয়াসলি দিতে হবে। আর ইফ যদি ইউজ করি, তার সাথে আমার কন্ডিশন স্টেটমেন্টটা অবভিয়াসলি দিতে হবে। ইফ এর সাথে এলস দেওয়ার কোনো প্রয়োজন সেরকম নেই। যদি আমি ইফ কন্ডিশন দিই, তার ছাড়া যা যা কন্ডিশন আসবে, দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ ডিফল্ট কন্ডিশন। যদি আমি শুধুমাত্র ইফ উই ইউজ অনলি if and no else, then else will have default condition, ঠিক আছে? ডিফল্ট কন্ডিশন। যেমন আমি যদি বলি এক্স ইফ এক্স গ্রেটার দ্যান 5 সামথিং লিখলাম, আর যদি এলস লিখি, তার মানে কি, যদি এক্স থেকে বড় কিছু হয় তাহলে আমার ইফ এর বডির মধ্যে এন্টার করবে, এলস আমার এলস এর বডির মধ্যে এন্টার করবে। তার মানে কি, যা যা ভ্যালু 5 এর থেকে ছোট এক্স এর জন্য, সেগুলো সব এলস এর মধ্যে চলে আসবে। আর যা যা ভ্যালু 5 এর থেকে বড়, সেগুলো আমার ইফ এর বডির মধ্যে চলে আসবে। এই জায়গাটা কি বোঝা গেছে? ইফ এলস এর এই পোর্শনটা আমি যেটা বললাম, এটা এই পোর্শনটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার আমি একটা বেসিক্যালি এই যে বইটা দিয়েছি না, এই বইটা আমাদের লেটাসিটা এতটাই সিম্পলিফাইড আর এত ভালোভাবে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে বইটাকে, এটাকে আলাদাভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। সুতরাং এই জন্য আমি 3টে চ্যাপ্টার আজকে একবার শেষ করতে চাইছি, কেননা এখানটা এক্সাম্পল গুলো বোঝানোর কিছু নেই। ভেরি সেলফ এক্সপ্লেনেটরি বুক, আর সেখানে আমাদের এক্সপ্লেনেশনের স্কোপটা অনেক কম। এক সেকেন্ড একটু ওয়েট করো, আমি একটা ছোট্ট একটা জিনিসের মধ্যে আছি, একটুখানি। এক সেকেন্ড দাঁড়াও। হুম, এবারে
এবার আসছি কোথায়, এখানটা। হুম, একটা কোশ্চেন নিয়ে চলে আসি, তাহলে পরে জিনিসটা বেশি ক্লিয়ার হবে। একটা কোশ্চেন দেখাই, একটা কোশ্চেন ডিসকাস করি। আমি চাইবো তোমরা সবাই তিনটে চ্যাপ্টারেরই সবকটা কোশ্চেন গুলো নিজেরা একবার ট্রাই করে দেখবে। আমি যদি সিলেক্টিভলি বলেও থাকি, ইভেন দো আই উইল হোপ দ্যাট ইউ উইল attend all the questions given in these chapters. Price and selling price of an item is input to keyboard. The seller has made profit or incurred loss. হ্যাঁ, এটা খুবই ইজি। যদি আমি কস্ট প্রাইস এক্স ধরে নিচ্ছি, সাপোজ আমি ধরে নিলাম যে সাপোজ এটা হলো 60 রুপিস, আর সেলিং প্রাইস যদি আমার 70 হয়, তাহলে আমাদেরকে এই দুটো ডিফারেন্স বের করতে হবে। অ্যান্ড বেসড অন দ্যাট ডিফারেন্স, ইজ ইট দ্যাট সেই ডিফারেন্সটা আমার নেগেটিভে যাচ্ছে না পজিটিভ ডিফারেন্স দাঁড়াচ্ছে, we will have to print a statement of profit or loss. তাহলে এখানে আমি যদি বলি ভেঙে ভেঙে এক একটা জিনিস আমি যদি খেয়াল করি, এখানে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে কি কি ভেরিয়েবল হবে, বলো। এক এক করে বলো কি কি ভেরিয়েবল হতে পারে, বা কি কি ভেরিয়েবল আমাদের লাগবে, প্রয়োজন হবে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, তারপরে সেলিং Cost প্রাইস, price, কস্ট প্রাইস, প্রফিট লস। প্রফিট, লস, আচ্ছা, আর আর কোনো ভেরিয়েবল লাগবে? প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট তো চাইনি স্যার, প্রফিট পার্সেন্ট লাগবে কেন? না না, প্রফিট পার্সেন্ট তো চাইনি, এখানে কেন দেবো? অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রফিট লস দুটো স্টেটমেন্ট, দুটো ভেরিয়েবল লাগবে না। কেন লাগবে না? আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে যেটা কেউ বলনি, সেটা হচ্ছে আমাদের আউটপুট প্রাইস Okay. বলতে পারো। আউটপুট প্রাইস যেটা হবে আমাদের সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ইভেন এটাও দরকার নেই। কিভাবে দরকার নেই? আমি যদি বলি তো ইফ, ভ্যালুটাকে ধরে নিই, নিয়ে হ্যাঁ ইফ এলস স্টেটমেন্ট চালালেও তো হয়ে যাবে। ইফ হ্যাঁ, আউটপুট প্রাইস যেটা আছে, ইফ এক্স গ্রেটার দেন হ্যাঁ, এসপি অর আমার সিপি। যদি এটাও দরকার নেই আমার, আমি যদি লিখি ইফ সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন কস্ট প্রাইস, তাহলে আমি কি প্রিন্ট করতে পারি? এখানে ডাইরেক্ট প্রিন্ট এফ প্রফিট, প্রফিট বলে আমি প্রিন্ট করতে পারি, প্রফিটটা প্রিন্ট ঠিক করতে আছে। পারবো, কিন্তু আমি যদি লেস দেন হয়ে গেলে লসটা। এলস হয়ে যাবে আমাদের কি, লসটা। এক্স্যাক্টলি, এখানে প্রিন্ট এফ করে দেবো আমি লস। সুতরাং আমাদের দুটো ভেরিয়েবল হলেই কাজ হয়ে যায়। আমি যেটা বললাম এটাও লাগবে না, আর তোমরা যেটা বলেছো এটাও লাগবে না, শুধুমাত্র এই দুটো হলেই হয়ে যায়। ইভেন আমি যদি এখানে করি, আমি এক্সেসিভলি আমার কাজ বাড়িয়ে দেবো। কিভাবে হবে? যে আমাকে আবার একটা এক্সট্রা ভেরিয়েবল ঢোকাতে হবে। সেই ভেরিয়েবলটাকে আমার কি করতে হবে? সাপোজ আউটপুট প্রাইসে হলো, আমি ওপি বই লিখলাম, সেটা লেস দ্যান 0 অর গ্রেটার দ্যান 0 আমাকে চেক করতে হবে। যদি সেটা হয় তাহলে পরে বলতে হবে যে হ্যাঁ আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে। সুতরাং এটা দরকার নেই, জাস্ট আমি সেলিং প্রাইস আর কস্ট প্রাইসে কম্পেয়ার করলে আমার হয়ে যাবে। যে অ্যাকশন দাও একটু আসছে। আচ্ছা, একটুখানি অসুবিধা ছিল, চলে গেছিলাম। যাই হোক, এটা হলো। তো তোমরা সবাই একবার করে এই কোশ্চেন গুলো নিজেদের দিকে চেষ্টা করে দেখবে। আজকে তো আমি আর পারবো বলে মনে হচ্ছে না, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টারই আমি আজ দেখালাম, নেক্সট ক্লাসে আমি বাদ বাকি চেষ্টা করবো যত পারি দেখাবো। কিন্তু আমি বলে দিচ্ছি বারবার যে আমি এই যে তোমাদেরকে এখন এই সেশনগুলো নিচ্ছি, এই লেটেস্ট বই থ্রুই নেবো। আর যেভাবে হচ্ছে এইভাবেই আমি পারবো, এর থেকে বেটার করা সম্ভব না, কেননা
এটা এক্সট্রা ভাবে হচ্ছে, কেননা যদি আমি বেশি সময় দিই তাহলে কিন্তু ডেটা স্ট্রাকচার টপিকগুলো কভার করা যাবে না, ঠিক আছে? ওকে সুতরাং স্যার। নিজেদের থেকে কিন্তু আমি বারবার বলছি, বারবার রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ নিজেরা যেটা বলছি এই কাজগুলো নিজেরা করো। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ চেষ্টা করে এগুলো একটু কষ্ট কষ্ট করে বসে নিজেরা করতে পারো, তাহলে পরে ভবিষ্যতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না প্রোগ্রামিং এ, আই প্রমিস। ঠিক আছে, এটা আমি আমি একদম গ্যারান্টি দিতে পারি। যদি এই 2 সপ্তাহ মতন, মানে এই সামনের সপ্তাহ তারপর সপ্তাহ তোমরা যদি একটুখানি নিজেরা খেটে নাও, আমি যেগুলো বলছি যেভাবে বলছি, তাহলে পরে তোমাদের খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টারকে মোটামুটি আমি নেক্সট যেদিনকে ক্লাস নেবো সেদিন অবধি কাইন্ডলি দুটো চ্যাপ্টারকে ভালো করে পড়ে নাও। প্রত্যেকটা এক্সাম্পল গুলো করার চেষ্টা করো, না বুঝতে পারলে তখন আমাকে ফোন করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, হোয়াট এভার ইউ উইশ। ঠিক আছে, আর তারপরে আমি থার্ড চ্যাপ্টার ঢুকবো। সুতরাং আমার আমি এটাও চাইবো যে তোমরা থার্ড চ্যাপ্টারটাও কেউ একটুখানি নিজেরা দেখে রাখো। যেরকম এটা হচ্ছে কি ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এগুলো আছে এখানে দেখাচ্ছে চ্যাপ্টার নামটা। তো এখানে লুপ চ্যাপ্টারটাকে নিজেরা একটুখানি দেখে রাখবে। ঠিক আছে, আমি জাস্ট যেরকম আজকে এরকম দেখালাম ওপরে ওপরে হালকা ওভারভিউ, আমি এরকমই দেখাতে পারবো, এর বেশি এখন দেখানো সম্ভব নয়। ঠিক আছে, খুবই লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে। যাই হোক, তো এটা গেল। আমি তোমাদের সাথে এই যে পিডিএফটা আছে যেটার মধ্যে আমি ইন্টেনশন করেছি, কি বলে মার্কিং করেছি, এগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। ঠিক আছে, যাই হোক, তো এটা গেল। শেয়ারটাকে অফ করি। এবার আমরা আসবো অ্যাটেন্ডেন্সের দিকে। আমি বারবার বলছি, যারা এখনো চেষ্টা করছো না, এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছ না, তারা সাফার করবে হিউজলি। সেটা আমি আজকে বুঝেছি। যারা প্রশ্ন করছি তারা কিন্তু একদম রেসপন্ড করার মতন পরিস্থিতিতেই নেই। সুতরাং আমার এত চেষ্টা করার পরেও সেই জায়গাটা কিন্তু ফাঁক থেকে যাবে, কিছু করার নেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তোমার রেসপন্ড করো। আচ্ছা, এখন রেকর্ডিংটা অফ করে নিবে, তবে ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে যাবে।